প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউ প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা শুরু করি। আপনারা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সেটি 2020 সালে বরিশাল বোর্ড পরীক্ষায় আসছিল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি চিত্রের সাহায্যে একটি উদ্দীপক তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চিত্রটিতে 10 কেজি ভরের একটা বস্তু 50 মিটার উচ্চতার বিভিন্ন অবস্থানে থাকার কথা বলা হয়েছে। তার মানে ওই বস্তুটা ভূমি থেকে 50 মিটার উচ্চতায় এ অবস্থানে থাকবে। সেখান থেকে বস্তুটাকে যদি মুক্তভাবে আমরা ফেলে দেই নিচের দিকে, তাহলে সে কখনো বি অবস্থানে আসবে, আবার বি অবস্থানে থেকে সে সি অবস্থানে আসবে, আবার সে পূর্বে ভূমিতে ফেরত যাবে। এরকম একটি সিচুয়েশনের কথা বলা হয়েছে আমাদেরকে। এবং এর সাথে আমাদের আরো তথ্য দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে চিত্রে এ অবস্থান থেকে বি অবস্থান বা বস্তুটি এ অবস্থান থেকে বি বিন্দুতে বিনা বাধায় নেমে আসে। মানে বলতেছে যে এ অবস্থান থেকে, অর্থাৎ বস্তুটি এ অবস্থান থেকে বি অবস্থানে বিনা বাধায় নেমে আসবে, এরকম কথা বলতেছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের আরো সহজে বোঝার জন্য আমরা এখানে একটা চিত্র এঁকেছি। এই চিত্রে আমরা বলতেছি যে একটি বস্তু যার ভর 10 কেজি, আমাদের বলা হয়েছে প্রশ্নে আগেই যে 10 কেজি ভরের একটি বস্তু, এই বস্তুটা ভূমি থেকে 50 মিটার উপরে এ বিন্দুতে আছে। বস্তুটি 50 মিটার উপরে এ বিন্দুতে আছে, ঠিক আছে, ওই 10 কেজি ভরের বস্তুটি। কেমন? এবার ওই 10 কেজি ভরের বস্তুটিকে আমরা কি করব? মুক্তভাবে ফেলে দিব। আমাকে বলছে বিনা বাধায়। বিনা বাধায় মানে মুক্তভাবে বস্তুটিকে পড়তে দিব। বস্তুটি মুক্তভাবে পড়ে কোথায় আসবে? বি অবস্থানে নেমে আসবে। তার মানে বস্তুটি এ অবস্থান থেকে বি অবস্থানে আসছে। আমরা কালার পরিবর্তনের মাধ্যমে এটা বুঝাইছি আসলে এ বস্তুটা বিনা বাধায় উপর থেকে কোনো একটা মুহূর্তে বি অবস্থানে আসছে, এবং যখন সে বি অবস্থানে আসছে তখন তার গতিশক্তি হচ্ছে, অর্থাৎ এখানে তার গতিশক্তি টি ইকুয়াল টু বলা হচ্ছে 1960 জুল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যখন বস্তুটি এ অবস্থানে তখন কিন্তু তার আদিবেগ শূন্য, সেখানে তার কোনো গতিশক্তি নাই। ওই বস্তুটি যখন আমরা মুক্তভাবে ফেলে দিব তখন তার বেগ 0 থেকে বাড়তে থাকবে। বি অবস্থানে এসে তার বেগ বৃদ্ধি পেয়ে নির্দিষ্ট একটা মানে পৌঁছাবে, এবং সেখানে তার গতিশক্তির কথা বলা হচ্ছে 1960 জুল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হলো এ থেকে বি অবস্থানে বস্তুটির দূরত্ব। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা বললাম বিনা বাধায় বস্তুটি কোনো একটা মুহূর্তে বি অবস্থানে পৌঁছাবে, এই যে এ থেকে বিতে বস্তুটা আসলো এবং 1960 জুল গতিশক্তি লাভ করলো, তাহলে এ থেকে বি এই যে দূরত্বটা সে নেমে আসছে আমরা বলতেছি, এই দূরত্বটা কত এটা আমাদেরকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে নিচ্ছি এই দূরত্বটা হচ্ছে এক্স মিটার। আমরা এই দূরত্বটির মান নির্ণয় করতে চাই। এখানে এক্স মিটার, এই দূরত্বটির মান আমরা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই এক্স মিটারটি কত এটা আমরা বের করব। তাহলে আমাদেরকে এই উদ্দীপকে একটা চিত্রের সাহায্যে একটি ঘটনা ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, 10 কেজি ভরের একটা বস্তু ভূমি থেকে 50 মিটার উপরে এ অবস্থানে রয়েছে। বস্তুটাকে আমি যখন ছেড়ে দিব ও বিনা বাধায় বি অবস্থানে পৌঁছাবে এবং 1960 জুল গতিশক্তি অর্জন করবে। এটাই হচ্ছে আমাদের উদ্দীপক। আমাদেরকে বের করতে হবে এই যে বস্তুটি এ থেকে বি অবস্থানে আসলো, এই এ থেকে বি অবস্থানে পৌঁছাতে সে কত দূরত্ব অতিক্রম করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গ দাগের প্রবলেমটা সলভ করে ফেলি। আমাদের এখানে বলা হয়েছে আমরা যে বস্তুটা নিচ্ছি এই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। বস্তুটা এ থেকে বিতে যখন গিয়েছে তখন তার গতিশক্তি হচ্ছে 1960 জুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে গতিশক্তি ইকুয়াল টু, অর্থাৎ টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা জানি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে 1960 এটা বসাতে পারি ইকুয়াল টু হাফ এম। এম মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি মান বসিয়ে দিই তাহলে এম মানে হচ্ছে 10 কেজি, ভি স্কোয়ার মানে আমরা জানি না। আমি এখন এইটা বা এইভাবে অঙ্কটা সলভ করার যে কাহিনী সেটা আমি আপনাদেরকে বলতে চাই যে আমি কি চিন্তা করছি এখন। তো আমি এখন চিন্তা করছি
এই বস্তুটাকে যখন আমি এ থেকে মুক্তভাবে নিচের দিকে ফেলবো তখন সে এক্স মিটার দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, আসলে এই বি অবস্থানে পৌঁছানোর পর সে যে গতিশক্তিটা লাভ করেছে 1960 জুল, প্রিয় শিক্ষার্থীরা, এই গতিশক্তির জন্য অবশ্যই সে একটা বেগ প্রাপ্ত, মানে এই বেগ লাভ করছে বলে সে গতিশক্তিটা পাইছে। তার মানে এই অবস্থান থেকে যখন সে পড়বে তখন তার ইউ ছিল 0। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে চাই যে এই গতিশক্তিটা সে কতটুকু বেগ অর্জনের জন্য আসলে লাভ করেছে, এই বেগের মানটা আমরা বের করতে চাই। তার মানে ওই বস্তুটা এ থেকে বি অবস্থানে যখন পৌঁছাবে, তাহলে বি অবস্থানে তো স্থির থাকেনি, আসলে বস্তুটি মুক্তভাবে পড়তেছিল। আমরা কোনো একটা মুহূর্তে বি অবস্থানে বস্তুটির স্টিল পিকচার নিয়েছি, তার মানে আমরা ধরে নিছি যে বি অবস্থানকে সে অতিক্রম করেছে। ওই মুহূর্তে তার বেগটা কত এটা আমরা বের করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এই বি অবস্থানে আমাদের গতিশক্তি দেওয়া আছে, তাই এই গতিশক্তি ব্যবহার করেই আমরা বেগটা বের করব। আসলে বেগ জানা থাকলে গতিশক্তি বের করা যায়, আবার গতিশক্তি দেওয়া থাকলে সেখানে বেগটা নির্ণয় করে নেওয়া যায়। তাহলে আমাদের এখানে বলা হয়েছে এ থেকে বি অবস্থানে পৌঁছালে ওই মুহূর্তে সে 1960 জুল গতিশক্তি লাভ করে। তাহলে ওই মুহূর্তে তার বেগ কত এটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে বেগটা বের করা। এখন আপনি বলতে পারেন যে বেগ বের করলে আমার লাভটা হবে কি? আমার লাভ আছে। লাভটা হলো এই যে ওর আদিবেগ ছিল 0 না, ওই 0 থেকে ওর বেগ আমরা যেটা পাবো ওইটুকু অর্জন করতে কতটুকু দূরত্ব, তখন ওই দূরত্বটা আমরা বের করতে পারবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি সেই প্রসেসে আমরা যাব। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন এখান থেকে বেগটা বের করা। তাহলে আমরা যদি এখানে ভি স্কোয়ার এটা রেখে দিই সমান চিহ্নের বাম পাশে, তাহলে আমরা দেখব 1960 ইন্টু 2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই যে হাফ 1/2, এই 2টা সমান চিহ্নের বাম পাশে 1960-এর সাথে গুণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবং ভি স্কোয়ারের সাথে যে 10 গুণ আকারে ছিল সেটা 1960 গুণ 2 এর নিচে ভাগ আকারে চলে আসবে। তাহলে এখন আমরা কিন্তু ক্যালকুলেট করে এই মানটা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি 1960 ইন্টু 2 ভাগ হচ্ছে 10। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি ভি স্কোয়ারের মান 392 মিটার পার সেকেন্ড। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে যেহেতু ভি স্কোয়ার রেখেছি, তাই আমাদের এখানে এই এককের উপরে স্কোয়ার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা শুধু আসলে ভি স্কোয়ারের মানটা বের করেছি, আমরা কিন্তু ভি এর মানটা বের করিনি, আমরা বের করেছি ভি স্কোয়ারের মান। এটা আপনাদেরকে বুঝতে হবে। আমাদের পরবর্তীতে যেহেতু আমরা নির্ণয় করব এইচ বা এই এক্স এর মান যেহেতু নির্ণয় করব, সেহেতু আমাদের এই ভি স্কোয়ারের এটা কাজে লাগবে আমাদের। কেমন? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা নির্ণয় করেছি আসলে ভি স্কোয়ার, আমরা এখানে নির্ণয় করেছি ভি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে এ অবস্থান থেকে যখন বস্তুটা বি অবস্থানে পৌঁছায় 1960 জুল সে গতিশক্তি লাভ করে, তখন তার বেগের বর্গ হয় 392 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যদি মনে করেন যেখান থেকে আমরা ভিটা বের করব, তাহলে আপনারাও ভিটাও বের করে রাখতে পারেন। তাহলে এটা রুট করতে হবে যদি আমি ভি বের করতে চাই। তাহলে এটা হচ্ছে আমার 19.798987। এখন আমি মিটার পার সেকেন্ড দিতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি এটা আমি 2 ঘর পর্যন্ত রাখি তাহলে এটার মান হবে 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমি ভিটা বের করছি, কিন্তু মূলত আমার উদ্দেশ্য হচ্ছে আমি ভি স্কোয়ারটা কাজে লাগাবো। তাহলে আমাদের এখন একটু যদি আমরা চিন্তা করি প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে এইটুকের যে দূরত্ব, অর্থাৎ এ থেকে বি এর যে দূরত্ব, এই দূরত্বটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একটা গতির সমীকরণ ব্যবহার করতে পারি। সেটি হচ্ছে গতির চতুর্থ সমীকরণ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল যে সূত্রটা। ঠিক আছে, যখন কোনো বস্তু বিনা বাধায় উপর থেকে নিচের দিকে, অর্থাৎ অভিকর্ষের পক্ষে নিচের দিকে পড়বে, তখন আমরা গতির চতুর্থ সমীকরণকে, তাহলে আমরা গতির চতুর্থ সমীকরণকে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh এভাবে লিখতে পারি। কেমন? তাহলে এখান থেকে যদি আমি এখন
ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gx লিখি, কারণ হচ্ছে আমরা এই যে দূরত্বটা, এই দূরত্বটার মানটাই বের করব, যেটা আমরা x ধরছি। এই জন্য আমরা x এর পরিবর্তে শুধু ওই a থেকে b এর দূরত্বটা বের করব, এই জন্য এটা রাখছি। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন ভি স্কোয়ার, হ্যাঁ, এই ভি স্কোয়ার আমি এই কারণে আসলে ভি স্কোয়ারের মানটাই এখানে বক্স করে রাখছি, যে আমি ভি স্কোয়ারের মানটা ডিরেক্ট এখানে বসাবো। ঠিক আছে, আবার ভি করে তার বর্গ করার প্রয়োজন হবে না। তাহলে এটা হচ্ছে 392 ইউ স্কোয়ার। যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়বে, আমি জানি আপনারা জানেন, পড়ন্ত বস্তু শর্তই হলো তার আদিবেগ শূন্য হইতে হবে। ঠিক আছে, তাহলে ইউ, এটা হচ্ছে মানে গ্যালিলিও শর্তগুলো বা সূত্রগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা বলি যে বিনা বাধায় পড়বে এবং তার আদিবেগ যখন আমরা গণনা শুরু করব তখন শূন্য থেকে শুরু করতে হবে। তাহলে হচ্ছে 2gx, আমাদের এই x এর মানটা এখন বের করলে আমাদের ক্যালকুলেশন শেষ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখতে পারি 392 ইকুয়াল টু 2gx। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি x ইকুয়াল টু 392 ভাগ 2 ইন্টু 9.8। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি। 392 ভাগ 2 ইন্টু 9.8। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের একদম কিউট একটা উত্তর আসছে এখানে, 20 মিটার। তার মানে এই যে বস্তুটি 10 কেজি ভরের বস্তুটি এই অবস্থানে ছিল না, তো এই অবস্থান থেকে সে বি অবস্থানে এসে 1960 জুল গতিশক্তি লাভ করছে না। তার মানে এই অবস্থান থেকে যখন সে বি অবস্থানে আসছিল, সেই সময় তার বেগ হয়েছিল 19.8 মিটার পার সেকেন্ড, তার গতিশক্তি ছিল 1960 জুল। আর এখন আমরা বের করলাম এই এ থেকে বি সে যে দূরত্বটা অতিক্রম করেছে সেটি হচ্ছে 20 মিটার। তার মানে এ থেকে বিতে 20 মিটার দূরত্ব অতিক্রম করে সে 1960 জুল গতিশক্তি প্রাপ্ত হয়েছিল। এটাই আমাদের কাঙ্ক্ষিত দূরত্ব, যেটা আমরা নির্ণয় করতে চেয়েছিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই সুন্দর অঙ্কটা সহজে বুঝতে পারছেন। আমাদের কোনো একটা উদ্দীপক যখন আসবে আমাদের সামনে, তখন আমরা উদ্দীপকটা বিশ্লেষণ করব। আসলে আমাদেরকে এটা শিখতে হবে। বাসায় যখন আমরা প্র্যাকটিস করি সিকিউ প্রবলেমগুলো, তখন আমাদেরকে এই অ্যানালাইসিস করার যে কোয়ালিটি, এটা ডেভেলপ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, অনুমান করে, মুখস্থ করে বা মনে রাখার চেষ্টা করে শুধু না, থিওরিটিক্যালভাবে আমরা কোনো একটা সিকিউ প্রবলেম সলভ করার চেষ্টা করব সবসময়, যে থিওরি বেজ অঙ্ক করা। ঠিক আছে, তো এখানে যেরকম বস্তুটা বিনা বাধায় পড়বে, তাহলে বিনা বাধায় যখন পড়বে তখন ওর আদিবেগ 0 ছিল, তাহলে ও 0 থেকে ওর বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে, তাহলে বি অবস্থানে এসে সে একটা বেগ প্রাপ্ত হবে। ঠিক আছে, তার জন্য সে গতিশক্তিটা লাভ করছে। তাহলে গতিশক্তি থেকে এই বেগটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে এই বেগ অর্জন করতে সে কত দূরত্ব অতিক্রম করবে, এটা বের করলে আমাদের এ থেকে বি এর দূরত্ব হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা আরো বিভিন্ন অন্যান্য অনেক নিয়মে এটা সলভ করা যেতে পারে এই অঙ্কটা। ঠিক আছে, এই মুহূর্তে আমি যেটা চিন্তা করেছি সেটা আমি ম্যাথমেটিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন ঘ নাম্বার প্রবলেমটা আমরা একটু সলভ করার চেষ্টা করব। এখানে বলছে যদি এ থেকে সি 25 মিটার হয়, আমাদেরকে এখানে বলা হচ্ছে এ থেকে সি 25 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা চিত্রে এই দূরত্বটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দূরত্বটা এরকম। এ থেকে আমাদেরকে বলা হয়েছে এ থেকে সি এর দূরত্ব। তো আমরা একটু খেয়াল করি, আমরা এ থেকে সি এর দূরত্বটা একটু দেখতে চাই। এ থেকে সি এর দূরত্ব, তার মানে হচ্ছে এখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে এ থেকে সি এর দূরত্ব বলতে আমরা এটা বুঝি আসলে। ঠিক আছে, এটা হচ্ছে এ থেকে সি এর দূরত্ব। তাহলে এই যে এ থেকে সি এর দূরত্ব, তাহলে এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে সি। তাহলে এই এ থেকে সি এইটুকু বলা আছে, জাস্ট এ থেকে সি এইটুকু দূরত্বের কথা আমাদের বলা আছে 25 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের বলে দেওয়া আছে উদ্দীপকে। এবার বলছে তাই যদি হয়, তাহলে তুমি এ অবস্থানে, সি অবস্থানে এবং ডি বিন্দুতে তুমি শক্তির রূপান্তর প্রক্রিয়াটি শক্তির নিত্যতা সূত্র অনুসরণ করে এটা ব্যাখ্যা করো। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, একদম ডিরেক্ট যদি আমি বলি, তাহলে এ, সি এবং ডি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সেম কিনা এটা দেখাতে হবে, যেন শক্তির নিত্যতা সূত্রটা সঠিক বলে আমরা প্রমাণ করতে পারি। তাহলে আমাদের একদম সহজ কথা ভাই,
এ, সি এবং ডি বিন্দুতে আমি মোট শক্তি বের করব। কারণ আমরা জানি কোনো একটি যান্ত্রিক ঘটনায় যে বিভব শক্তি আর গতিশক্তি রূপান্তর হয়, এখানে বিভব শক্তি আর গতিশক্তি আলাদা হতে পারে, কিন্তু তাদের যোগফল অর্থাৎ তাদের মোট শক্তি, তাদের সমষ্টি সবসময় সেম থাকবে ওই যান্ত্রিক ঘটনার যে কোনো বিন্দুতে। এখানে যান্ত্রিক ঘটনাটা কি? এখানে যান্ত্রিক ঘটনাটা হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তুকে বি অবস্থান থেকে 50 মিটার উপরে এ অবস্থানে উঠানো হয়েছে। এ অবস্থানে উঠানো মানে আমরা 10 কেজি ভরের বস্তুটির অবস্থানের পরিবর্তন করেছি। অবস্থানের পরিবর্তন করা মানেই কিন্তু যান্ত্রিক ঘটনা ঘটা। কেমন? তাহলে এই যান্ত্রিক ঘটনা ঘটেছে 50 মিটার উচ্চতায় অবস্থানের পরিবর্তনের জন্য। তাহলে এই 50 মিটার উচ্চতার যে কোনো বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তির মোট মান এটা সবসময় সেম থাকবে। বিভব শক্তি আর গতিশক্তি আলাদা হতে পারে, কিন্তু বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সবসময় সেম থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা এই যে শক্তির নিত্যতার যে সূত্র, এটা অনুসরণ করে কিনা এটা প্রমাণ করতে চাই। আর এটা প্রমাণের জন্য আমাদের এ, সি ও ডি বিন্দুতে মোট শক্তির পরিমাণই নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি ঘ দাগটা শুরু করি এখন, তাহলে আমাদের ঘ দাগের একদম প্রথম কাজ হচ্ছে এ অবস্থানে শক্তি, মোট শক্তি বের করা। তাহলে আমরা এখানে লিখব এ অবস্থানে মোট শক্তি। এ অবস্থানে মোট শক্তি। মোট শক্তি বা যান্ত্রিক শক্তি এটা মানে হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এ অবস্থানে মোট শক্তি, তাহলে মোট শক্তিকে আমরা ইটি দিয়ে লিখি। প্রিয় শিক্ষার্থীরা, ইতে এনার্জি, টিতে টোটাল এনার্জি। তাহলে টোটাল এনার্জি আমরা এখানে দেখতে পাচ্ছি, ভি প্লাস টি। ওকে, তাহলে ভি মানে হচ্ছে এম জি এইচ, টি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাজ হচ্ছে এখন এম এর মান বসানো। এম এর মান হচ্ছে 10 কেজি, জি এর মান হচ্ছে 9.8, এইচ আমরা এ অবস্থানে চিন্তা করছি। তাহলে ভূমি থেকে এ অবস্থান টোটাল উচ্চতা এখন হচ্ছে 50 মিটার। তাহলে এখন আমরা এখানে বসাবো 50 মিটার প্লাস হাফ এম মানে 10, ভি স্কোয়ার মানে হচ্ছে 0 এর স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা এখান থেকে মোট শক্তি বের করতে পারি। আমি আরেকবার আপনাদের এই বিষয়টি একটু বলার চেষ্টা করছি। এখানে আপনারা দেখেন গতিশক্তির পরিবর্তে, এখানে গতিশক্তির পরিবর্তে যখন গতিশক্তির বেগের কথা আমরা বলতেছি, এখানে গতিশক্তির বেগের ক্ষেত্রে কিন্তু আমরা 0 বসিয়েছি। আপনারা একটু খেয়াল করেন, বেগ কিন্তু 0 বসিয়েছি যখন বস্তুটি এ অবস্থানে, কারণ এ অবস্থানে বস্তুটির বেগ 0, তাহলে গতিশক্তি এখানে 0 হবে। তাহলে এ অবস্থানে মোট শক্তির পরিমাণ আসলে এ অবস্থানে বিভব শক্তির পরিমাণেরই সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন বিভব শক্তিটা বের করতে চাই। 10 × 9.8 × 50, এটা আমরা পাচ্ছি 4900 জুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যান্ত্রিক ঘটনার সর্বোচ্চ বিন্দুতে এ অবস্থানে 50 মিটার উপরে মোট শক্তির পরিমাণ তার বিভব শক্তির সমান, অর্থাৎ মোট শক্তি, গতিশক্তি আর বিভব শক্তির যোগফল 4900। এখানে বেগ 0 থাকার কারণে গতিশক্তি 0, বাট টোটাল শক্তিটাই আসলে তার বিভব শক্তির সমান। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখনো আমাদের দুইটা বাকি, একটা হচ্ছে সি অবস্থানে আর একটা হচ্ছে একদম ভূমিতে পড়ার মুহূর্তে ডি অবস্থানে। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটি হচ্ছে সি অবস্থানে মোট শক্তি বের করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সি অবস্থানে মোট শক্তি, এটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে সি অবস্থানে মোট শক্তি আমরা এটাকে বলতেছি ইটি, টোটাল এনার্জি। এটা ছিল হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তির সমান। ওকে, তাহলে বিভব শক্তি মানে এম জি এইচ, গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার। বাচ্চারা, আপনারা সবাই জানেন যে হাফ এম ভি স্কোয়ার এটাকে আমরা এম জি এইচ লিখতে পারি। হাফ এম ভি স্কোয়ার এটাকে আমরা এম জি এইচ লিখতে পারি। আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার, হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি হাফ এম
ইউ স্কোয়ার প্লাস 2gh। আমরা এখন লিখতে পারি হাফ এম ইউ স্কোয়ার মানে 0 এর স্কোয়ার ইন্টু 2gh। তাহলে 2 আর 2 যদি কাটাকাটি হয়ে যায় তাহলে আমরা এখানে লিখতে পারি mgh। তার মানে হাফ mv স্কোয়ারকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা তার পরিবর্তেও mgh লিখতে পারবো যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়বে সেক্ষেত্রে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে হাফ mv স্কোয়ার আর mgh আসলে তাহলে তো একই মনে হচ্ছে, কিন্তু আসলে বিভব শক্তির এইচ যখন তখন ভূমি থেকে, আর এখানে গতিশক্তির হাফ mv স্কোয়ারের পরিবর্তে আমি mgh পেয়েছি, তাই এই এইচ মানে আপনাকে মনে রাখতে হবে ভূমি থেকে ধরা যাবে না, গতিশক্তির এইচ উপর থেকে নিচে। আমরা ব্রেনে এইটুক সেভ করব সবাই যে বিভব শক্তির উচ্চতা ভূমি থেকে হিসাব করতে হয় আর গতিশক্তির উচ্চতা উপর থেকে নিচে হিসাব করতে হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এখান থেকে যদি মানগুলো একটু বসানোর চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পাবো এম এর মান আমি বসাচ্ছি 10, জি এর মান 9.8, ঠিক আছে। এখানে এইচ এটা আমি লিখেছি বিভব শক্তির পরিবর্তে, ঠিক আছে। আমাদের প্রশ্নে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে এ থেকে সি এটা হচ্ছে 25 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সি অবস্থানে যখন বস্তুটি থাকবে তখন সে ভূমি থেকে কত মিটার উপরে আছে? তাহলে এ থেকে সি যদি 25 মিটার হয়, এ থেকে সি যদি 25 মিটার হয় তাহলে ডি থেকে সি অর্থাৎ ভূমি থেকে সি এর উচ্চতাও কিন্তু 25 মিটারই হবে। ভূমি থেকে ডি থেকে সি এর উচ্চতাও কিন্তু 25 মিটার হবে। তাহলে এ থেকে সি এর উচ্চতা যদি 25 মিটার হয় তাহলে ডি থেকে সি এর উচ্চতাও কিন্তু 25 মিটার হবে। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ভূমি থেকে এইচ হিসাব করব বিভব শক্তির বেলায়, কেমন? আর গতিশক্তির বেলায় আমাদের এখানে দেখতে পাচ্ছি 10 ইন্টু 9.8 ইন্টু 20 ইন্টু 25। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমরা এটার উত্তরও পেয়ে যাব 4900 জুল। ওকে, তাহলে অতএব আমরা সি অবস্থানে যখন ইটি বের করতেছি টোটাল এনার্জি তখনও তার মান আসতেছে 4900 জুল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ থেকে সি এর উচ্চতা আমরা কিন্তু ইচ্ছে মতো চিন্তা করিনি, আমাদের উদ্দীপকে কিন্তু বলা আছে এ থেকে সি হচ্ছে 25 মিটার। তাহলে এ থেকে সি যদি 25 মিটার হয়, ঠিক আছে, তার মানে উপর থেকে সে 25 মিটার যদি নিচে নামে তাহলে নিচ থেকে বা ভূমি থেকে সে কত উপরে আছে? তাহলে টোটাল উচ্চতা যদি 50 মিটার হয় তাহলে উপর থেকে সে যদি 25 মিটার নামে তাহলে ভূমি থেকেও সে 25 মিটার উপরেই রয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু সি বিন্দুতে মোট শক্তি পেয়ে গিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে ভূমিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে অর্থাৎ ডি অবস্থানে মোট শক্তি, ঠিক আছে, আমরা ডি অবস্থানে মোট শক্তি বের করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ডি অবস্থানে মোট শক্তি হচ্ছে ইটি টোটাল এনার্জি ভি প্লাস টি। তাহলে ভি মানে হচ্ছে এম জি এইচ, টি মানে হচ্ছে এম জি এইচ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে গতিশক্তির পরিবর্তে একবারেই এম জি এইচ বসিয়ে দিয়েছি, আমি হাফ এম ভি স্কোয়ার লিখি নাই, কারণ আমি এর আগের পার্টটাতেই এইটা দেখিয়েছি যে হাফ এম ভি স্কোয়ারকে ভেঙে mgh লেখা যায় যখন কোনো একটা বস্তু বিনা বাধায় উপর থেকে পড়ে। তাহলে আমরা এখানে টি এর পরিবর্তে ডিরেক্ট mgh লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, যখন বস্তুটি ডি বিন্দুতে অর্থাৎ ডি অবস্থানে অর্থাৎ ভূমিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে, ঠিক আছে, যখন এই বস্তুটা উপর থেকে পড়তে পড়তে একদম ভূমিতে পড়বে, ভূমিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে ভূমি থেকে বস্তুটার কোনো উচ্চতা থাকে না, তার মানে এম জি আমি এই এইচ এর পরিবর্তে এখন এখানে 0 বসাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই এইচ এর পরিবর্তে আমি 0 বসাতে পারি।
এই এইচটা মানে কিন্তু বিভব শক্তির উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করব, আমাদের এখানে ভি মানে বিভব শক্তি আর টি মানে গতিশক্তি বোঝানো হয়েছে। আমি বিভব শক্তি ভি মানে জানি mgh, আর গতিশক্তির টি মানে আমি জানি হাফ mv²। হাফ mv² আমরা ডিরেক্ট mgh হিসাবে লিখি, মনে থাকবে? তাহলে আমরা গতিশক্তির এইচ যখন হিসাব করব তখন ভূমি থেকে হিসাব করব। যখন বস্তুটি উপর থেকে নিচের দিকে পড়তে থাকবে, নিচের দিকে পড়তে পড়তে কোনো একটা মুহূর্ত সে ভূমিকে স্পর্শ করবে, ওই ভূমিকে স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে ভূমি থেকে বস্তুটি কত উপরে আছে? 0 উপরে আছে, ঠিক আছে? তাহলে 0 উপরে থাকলে তার কোনো বিভব শক্তি থাকবে? বিভব শক্তি থাকবে না। অর্থাৎ ভূমিতে স্পর্শ করার মুহূর্তে উপর থেকে যখন বস্তুটা নিচে পড়ে ঠিক সেই মুহূর্তে ওই বস্তুটা কোনো বিভব শক্তি থাকে না, সম্পূর্ণটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, সেই গতিশক্তির পরিবর্তে আমরা এখানে লিখেছি mgh। তাহলে এখানে m মানে 10, g মানে 9.8 আর h মানে হচ্ছে 50। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি এখানে টোটাল ইটা বের করি তাহলে আমি এখানে আবার পাবো 4900 জুল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে চাই যে 3টি অবস্থানে, অর্থাৎ এ অবস্থানে যখন আমরা বের করলাম তখন আমরা শক্তি কত পেয়েছি। আমরা এ অবস্থানে যখন বের করেছি তখন আমরা শক্তি পেয়েছি 4900 জুল মোট শক্তি, এবং আমরা সেখানে দেখেছিলাম যে বিভব শক্তি রয়েছে, গতিশক্তি শূন্য। আমরা যখন সি অবস্থানে, চিত্রের সি অবস্থানে, আপনারা খেয়াল করুন, সি অবস্থানে যখন আমরা মোট শক্তি বের করেছি, তাহলে সি অবস্থানে আমরা দেখলাম তার বিভব শক্তি রয়েছে, ওকে, এবং বস্তুটির গতিশক্তিও রয়েছে, বিভব শক্তিও রয়েছে, গতিশক্তিও রয়েছে। কিন্তু এ অবস্থানে শুধু বিভব শক্তি ছিল, তার মানে সি অবস্থানে তার বিভব শক্তি কমেছে, গতিশক্তি বেড়েছে। তার মানে আমরা বলতে পারি বিভব শক্তি আর গতিশক্তি রূপান্তর হয়েছে। ওকে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাট লাস্ট সি অবস্থানেও মোট শক্তি 4900 জুল সেম রয়েছে। আবার আমরা যখন বস্তুটি উপর থেকে একদম ভূমিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে, তার মানে ডি অবস্থানে, তার মানে ঠিক ভূমিতে স্পর্শ করবে এই মুহূর্তে, তার মানে ভূমি থেকে উচ্চতা হিসাব করলে আমরা পাবো 0। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি বিভব শক্তি 0 হয়ে গেছে, এবং আমরা বলতে পারি যখন কোনো বস্তু উপর থেকে ভূমিতে পড়ে, ভূমিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে তার সম্পূর্ণ বিভব শক্তি রূপান্তরিত হয়ে গতিশক্তিতে পরিণত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি সেই গতিশক্তির পরিমাণই শুধু বের করা লাগছে, যার পরিমাণ হয়েছে 4900 জুল। তাহলে আমরা বলতে পারি এ সি ডি বিন্দুতে শক্তি রূপান্তর মানে এখানে ভি অ্যান্ড টি এর রূপান্তর, বিভব শক্তি আর গতিশক্তি রূপান্তর প্রক্রিয়া শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। নিত্যতা মানে হচ্ছে টোটাল এনার্জি, অর্থাৎ ইটি, এই ভি প্লাস গতিশক্তি টি, এই দুটা সবসময় সমান। এ বিন্দুতেও 4900 জুল, সি বিন্দুতেও 4900 জুল, এবং ভূমিতে স্পর্শ করার মুহূর্তেও 4900 জুল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই যে আমাদের বরিশাল বোর্ডে যে কোশ্চেনটা আসছিল, আমি আশা করব আপনারা সবাই এই সিকিউ প্রবলেমটি বুঝতে পেরেছেন। এতক্ষণ ফিজিক্স ল্যাবের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। অল দ্য বেস্ট।